আগের দিনে নন্দিনীর চরিত্র আলোচনা করেছিলাম। এবারে আমি আমার প্লে লিস্টে গিয়ে দেখলাম যে কেবলমাত্র রাজার চরিত্র আলোচনাটাই সম্ভবত বাকি। সেই জন্য আজকের পর্বে আমরা রক্তকরবীর রাজা, সম্ভবত সব থেকে কঠিন চরিত্র, সেই নিয়ে কিছু কথা বলবো। আশা করি এরপরে রাজা চরিত্র সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা এই ভিডিওর পর তোমরাও আপনারা পেয়ে যাবেন। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আর ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমরা এই রক্তকরবী নাটকে রাজাকে প্রথম দেখছি নন্দিনী ও অধ্যাপকের চোখ দিয়ে, অর্থাৎ নাটকের অন্য চরিত্রদের ভাবনার মাধ্যমে। সেই ভাবনায় রাজা এক অদ্ভুত জালের আড়ালে ঢাকা এক অদ্ভুত জীব। অধ্যাপক বলেন তাদের মানুষ ছাকা রাজার নাকি ভয়ঙ্কর প্রতাপ, সে সমস্ত বিষয় জানার ও পাওয়ার দ্বারা আত্মসাৎ করতে চায়, তা সে বস্তুতত্ত্বই হোক বা প্রেম। অর্থাৎ মানুষ ছাকা রাজার মধ্যে কেবল ভয়ঙ্কর যে সত্তা সেটাই বেঁচে আছে, মানুষটা নেই। অধ্যাপকের বর্ণনায় একটি জিনিস লক্ষণীয়, অধ্যাপক রাজার বর্ণনা দিয়েছে এমন ভাবে যাতে তাকে অতি মানবিক বলে মনে হয়। এই বর্ণনা তারই বিরোধিতা কিন্তু করছে নন্দিনী। সে বলে বসেছে এসব তোমাদের বানিয়ে তোলা কথা। তাছাড়া সে আরো বলে তোমাদের রাজাকে এই একটা অদ্ভুত জালের আড়ালে ঢাকা দিয়ে রেখেছ, সে যে মানুষ পাছে সে কথা ধরা পড়ে যায়। নন্দিনী কিন্তু কোনোখানেই বলে না রাজা নিজেই নিজেকে জালে আবদ্ধ করে রেখেছে। তার ক্ষোভ এখানকার মানুষদের ওপরে, যাদের ভয় দেখানোটাই ব্যবসা, যারা জাল দিয়ে ঢেকে রাজাকে জুজুর পুতুল সাজিয়ে যেন রেখে দিয়েছে। রবীন্দ্রনাথের যে অথার্স ইন্টারপ্রিটেশন রয়েছে সেখানের সেই অর্গানাইজড ম্যান দ্বারা দমিত পার্সোনাল ম্যান প্রসঙ্গটি এই ক্ষেত্রে এই প্রসঙ্গে স্বচ্ছ হয়ে ওঠে। রাজাকে একদল মানুষ রাজা করে রেখেছে, তাদের হাতেই রাজা বন্দী। তার শক্তি আছে কিন্তু আধিপত্য নেই, শাসনের সব শক্তি সেই অর্গানাইজ ম্যানের হাতে। দেখি যে যক্ষপুরীতে সর্দারের চোখ এড়িয়ে হাওয়াতেও কোনো খবর ঢোকে না। এখানকার মানুষ রাজাকে ভয় করে, কিন্তু অন্যান্য যারা রয়েছে অর্থাৎ সর্দার শ্রেণীর লোক তাদেরকে কিন্তু সরাসরি অপছন্দ করে, সেটাই আমরা নাটকে দেখতে পাই। সর্দারেরাই আসলে সরাসরি শাসন করছে, কখনো ধর্মে, কখনো মদে, আবার কখনো ফৌজদারির মাধ্যমে, আবার কখনো ফৌজে। নন্দিনী রাজা নামক জায়েন্টের সেই বিশ্রী জাল ছিঁড়ে মানুষটাকে উদ্ধার করে আনতে চায়। কিভাবে তা সম্ভব হলো এবার সেই অংশেই আমরা আসবো। আমরা দেখতে পাই যে নাটকটিতে রাজা যতক্ষণ জালের ভেতরে থাকে ততক্ষণ সে পরিচয়হীন, তাই বারবার নেপথ্য এই শব্দটি ব্যবহারের দ্বারা রাজার গলা আমরা শুনতে পাই। নন্দিনী ছাড়া আর কেউ কিন্তু রাজার সঙ্গে সরাসরি প্রথম দিকে কথোপকথন করছে না, তাই ধরে নিতে পারি সবার কাছেই রাজা অগোচরে থাকেন এবং তিনি প্রকৃত পরিচয়হীন। একমাত্র নন্দিনীরই ক্ষমতা আছে রাজার পরিচয় টেনে বের করে আনার। নন্দিনীর সঙ্গে রাজার প্রথম কথোপকথনে দেখি রাজা তাকে ঘরে ঢুকতে দিচ্ছে না, তার সঙ্গে কথা বলার তার সময় নেই। হাতের দান কুন্দ ফুল সে নেয় না, বলে শূন্যতাই তার শোভা। অর্থাৎ এক অদ্ভুত দাপুটে অহংকারী চরিত্র যেন তার। কিন্তু পরক্ষণে এই লোকটাই দেখি পৌষের গানে খানিক নমনীয় হয়ে ওঠে। নন্দিনীর আহ্বানে সে বলে আমি মাঠে যাব, কোন কাজে লাগবো? তার রাজা সুলভ আচরণে সে বলতেই পারতো যে আমি মাঠে যাব না, কিন্তু এমন ভাবে সে উত্তরখানি দিচ্ছে তাতে মনে হয় যে তার মধ্যে বেরিয়ে আসার ইচ্ছেটা কিন্তু প্রবল ভাবেই ছিল। রাজা একটি যন্ত্রের মতো,
সে হয় পায়, না হয় নষ্ট করে। সে নিষ্ঠুরের মতো নন্দিনীকে ভয় দেখায়। সৃষ্টিকর্তার চাতুরি ভেঙে সে ছিন্ন প্রাণের আর্তনাদ শুনতে ভালোবাসে। তার মধ্যে মনুষ্যজাত অনুভূতি থাকা অসম্ভব। কিন্তু এই রাজাই যখন উতলা হয়ে উঠে বলে, আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিনী, শুধু তাই নয়, সে নন্দিনীকে সরাসরি প্রশ্ন করে তার সম্পর্কে নন্দিনী কি ভাবে, কিংবা তাকে তার প্রেমিক রঞ্জনের মতোই ভালো লাগে কিনা। সে বোঝে তার শক্তির ক্ষমতা থাকলেও অনুভূতিকে সে কেড়ে আনতে পারে না। তাই রাজা হতাশ হয়, এই ভেবে হায়রে আর সব বাধা পড়ে, কেবল আনন্দ বাধা পড়ে না। এই দৃষ্টান্তগুলি কি মানুষ ছাকা? সত্যি কি মানুষ ছাকা? প্রেম, ঈর্ষা, আবেদন, হতাশা, এগুলো তো মানুষেরই গুণ। তাহলে রাজার মধ্যে কোথাও না কোথাও মানুষ সত্যই লুকিয়ে আছে। যে সুপ্ত মানুষটা প্রচন্ড ক্লান্ত, বিপর্যস্ত, যে নন্দিনীর কাছ থেকে একটু ভালোবাসা পেলে হয়তো সহজে মরতে পারে। এই ক্লান্ত রাজা ছুটি চায়, কিন্তু সবাইকে ভয় দেখানোর রাজা নিজে ঘুমোতে ভয় পায়, গান শুনতে ভয় পায়। পাছে তার ভেতরকার সুপ্ত মানুষটা জেগে ওঠে, তার ভেতরের অতল রোদন দুলে ওঠে। পাছে তার মনে পড়ে যায় ভুলে যাওয়া গান আর ভোলা দিনের কান্না হাসির কথা। যখন নন্দিনীর ভালোবাসার গানে রাজার সঞ্চয় সরোবরের পাথরটার মধ্যে চির ধরে, সে তখন মধ্যেকার মনুষ্য সত্তাটা বেরিয়ে আসতে চায়। তখনই রাজার অন্তর্দ্বন্দ্ব চূড়ান্ত আকার ধারণ করে। মানুষ চাইছে বেরিয়ে আসতে, আর রাজা চাইছে তাকে রুখতে। ফলে এই সময় দেখি রাজা নিজের ওপরে ভীষণ ক্ষুব্ধ হয়ে উঠছেন। তাকে নন্দিনী আর ভয় পাচ্ছে না দেখে সে নিজের দরজাটা খুলে দেয়। তখনই কোন জাদু বশে তার ঘরের মধ্যে যেন প্রবেশ করে হঠাৎ আলোর ঝলকানি। তাতে তার চিত্ত উন্মোচিত হয়ে ওঠে এবং রাজার পরিচয় সকলের সামনে প্রকাশিত হয়। এরপর থেকে আর কিন্তু নেপথ্য শব্দ ব্যবহার করছেন না রবীন্দ্রনাথ, তিনি সরাসরি রাজা সম্বোধন করছেন এই নাটকে। এই রাজার আর কোনো স্পর্ধা নেই। সে রঞ্জনকে না বুঝে হত্যা করায় ভীষণ দুঃখিত। সে বোঝে সর্দাররা বা অর্গানাইজড ম্যান যারা, তারা তাকে এত দিন ধরে ঠকিয়েছে। নিজের পাপ স্বীকার করতে করতে রাজা হাহাকার করে ওঠেন, আমি যৌবনকে মেরেছি, মরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে। এরপর প্রতিশোধে নন্দিনী যখন তার মহাস্ত্র মৃত্যু নিয়ে রাজার সম্মুখে লড়াই করবে বলে উঠে দাঁড়ায়, তখন রাজা লড়াই না করে হাত বাড়িয়ে দেয় তার দিকে, সঙ্গী হতে চায়, তার সাথী হতে চায় এই যুদ্ধের। জায়েন্টের বিরুদ্ধে পার্সোনাল ম্যানের, অর্থাৎ এই দৈত্য সর্বস্ব রাজার বিরুদ্ধে মানুষ রাজার, বা রাবণের সঙ্গে বিভীষণের। রাজার দুটো সত্তা এবার আর আলাদা থাকে না, রাজার দুটো সত্তা এবার আলাদা হয়ে ওঠে। শেষে দেখি সর্দারের বিরুদ্ধে নন্দিনীর সঙ্গে রাজা লড়াই করতে গিয়ে যায়, যা অর্গানাইজেশনের বিরুদ্ধে পার্সোনাল মেনের লড়াই, যন্ত্র সভ্যতার বিরুদ্ধে সাধারণ প্রাণের লড়াই, সাধারণ মানুষের লড়াই। সেই জন্য শেষে গিয়ে আমরা দেখি যে রাজা অন্যান্য যত শ্রমিক রয়েছে বা অন্যান্য যত চরিত্র রয়েছে তাদের সঙ্গেও কথা বলছে, তাদের সঙ্গী করতে চাইছে, এই অর্গানাইজেশনের বিরোধিতা করে, এই অর্গানাইজেশনের ধ্বজাকে ভেঙে সে তাদের নিয়ে এগিয়ে যেতে চাইছে। ভেতরের যে মানুষটা ছিল সে নন্দিনীর সংস্পর্শে এতদিনে মুক্ত হতে পেরেছে। এই রাজাই আসল রাজা হয়ে উঠেছে, যেটাই তার কর্তব্য। ওইভাবে অত্যাচার চালানো কিন্তু তার কর্তব্য
নয়। আশা করি আমি এই নোটের মতো করে প্রায় এই আলোচনাটা তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ভালো লাগলে লাইক করে দিতে পারেন, আর উৎসাহিত করতে সাবস্ক্রাইবও করে যেতে পারেন। আজ তবে এই পর্যন্তই, ধন্যবাদ।